অতিথি সম্মানিত মঞ্জুরুল করিম স্যার, আমাদের ট্রেনার রাফি ভাই এবং উপস্থিত সকল পার্টিসিপেন্টদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে এই ট্রেনিং সেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত 2 মাস ব্যাপী ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি ফর সায়েন্স শীর্ষক ট্রেনিং এ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকের এই ট্রেনিং সেশনে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মডারেটর স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল করিম, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা, এবং সেই সঙ্গে আমাদের সাথে ট্রেনার হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ ইসরাইল হোসেন রাফি, পিএইচডি রিসার্চার, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউকে। স্যার এবং রাফি ভাই, আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। আমাদের আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট হিসেবে ডিউআরএস এর মেম্বারদের সাথে সাথে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেন্টরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই অনুরোধ করব ডিউআরএস এর সম্মানিত সেক্রেটারি আমি প্রথমেই অনুরোধ করব ডিউআরএস এর সম্মানিত প্রেসিডেন্ট ইশতিয়াক ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। আচ্ছা, ইশতিয়াক ভাই তো হয়তো একটু ওই ওই মিটিং এ একটা তো আমাদের ক্লাস চলতেছে, ওখানে আছে মেবি। অত্যন্ত দুঃখিত, আমাদের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট এই সেশনে যুক্ত হতে পারেনি। আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সেক্রেটারি জামান ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ সাদিয়া। আজকে হলো সায়েন্সের জন্য আমাদের প্রথম ক্লাস, এবং আজকে একই সময়ে সোশ্যাল সায়েন্সের জন্য যে ক্লাসগুলো হচ্ছিল শেষ সেশন 8ম ক্লাস হচ্ছে। তা আজকে টাইট শিডিউল হয়ে গেছে আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। প্রায় 107 জন পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করছে, হিউজ পার্টিসিপেন্ট, এবং আশা করি আরো সবাই জয়েন করবে। আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য ছিল যে যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্ট আছে তাদের জন্য একটা প্রিলিমিনারি ওয়ার্কশপ করা। সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকের এই ক্লাস, এবং আমি আশা করি এই ক্লাসগুলো সবার কাজে লাগবে, এবং যে ভবিষ্যতে রিসার্চার তৈরি হওয়ার জন্য এটি তাদের পাথে হয়ে থাকবে। ধন্যবাদ সাদিয়া তোমাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এই সেশনটি মূলত সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, 3টি ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্যই আলাদাভাবে আয়োজন করে যাচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি ক্লাস সম্পন্ন হয়ে গিয়েছে। আজকে থেকে শুরু হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির জন্য ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি ক্লাসটি। আমাদের এই ক্লাসে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মডারেটর মোহাম্মদ মঞ্জুরুল করিম স্যার। আমি এখন সরাসরি স্যারের কাছে চলে যাব তার বক্তব্য শোনার জন্য। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ফাইন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। মডারেটর অনুষ্ঠান সঞ্চালনা করছেন, আমার জন্য কত মিনিট বরাদ্দ আছে, তাহলে আমি সেভাবে কথাটা শুরু করতাম। 5 মিনিট স্যার, আপনার জন্য 10 মিনিট স্যার। আচ্ছা, 10 মিনিট অনেক লম্বা। আচ্ছা, থ্যাংক ইউ। ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি ডার্সের উদ্যোগে একটি অনলাইন ওয়ার্কশপ আজকে থেকে চালু হচ্ছে। আগামী 2 মাস ব্যাপী একটি বিস্তৃত আমি যদি সঠিকভাবে জেনে থাকি
মোটামুটি 7টি ক্লাসে এই মেথোডোলজি ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। আমি খুব আনন্দিত যে DURS রিসার্চ সোসাইটি দেরিতে হলেও এমন একটি উদ্যোগ এখন গ্রহণ করেছে যেটা তার কর্ম পরিকল্পনার সাথে একেবারেই সম্পূর্ণ। অর্থাৎ একটা একটা রিসার্চ সোসাইটি সেই কাজগুলোই সমাধান করবে যার মাধ্যমে রিসার্চ বেসড ইনভেস্টিগেশন গুলো যারা এর সদস্য থাকবে তাদের সঠিক ধারণা করতে দিয়ে আসা। আমি জেনে আনন্দিত হয়েছি যে এই আহ্বানে প্রচুর ছেলে ছাত্রছাত্রী তারা দিয়েছে। এটা আমার জন্য মানে অত্যন্ত অত্যন্ত প্রীতিকর একটা অনুভূতি এবং ঠিক এই মুহূর্তে মনে হয় শতাধিক পার্টিসিপেন্টস এই অনলাইন সংযুক্ত আছে। তো আমি যে স্ট্রাকচারটা এই ওয়ার্কশপের জন্য করা হয়েছে আজকে থেকে আমি জানতে পারলাম সায়েন্স বেসড, সোশ্যাল সায়েন্স বেসড অ্যান্ড আর্টস বেসড এই তিনটি প্ল্যাটফর্মে তিনটি ব্যাকগ্রাউন্ডে এই ওয়ার্কশপটি প্রচলিত, এই ওয়ার্কশপটি শুরু হতে যাচ্ছে। তো আমি যে প্ল্যাটফর্মে আছি সেটি সায়েন্স বেসড প্ল্যাটফর্ম এবং আমি খুব ভালো করে বলতে পারবো না আর্টস বা সোশ্যাল সায়েন্সের স্ট্রাকচারটা কিরকম হবে, বাট সায়েন্সের জন্য যে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বা যে স্ট্রাকচারটি প্রপোজ করা হয়েছে ইজ আপ টু দ্য মার্ক, স্পট অন। যেমন আমি জানি যে এখানে একটা রিসার্চ মেথোডোলজি ডেভেলপমেন্ট করতে গিয়ে হোয়াট আর দ্য রাইট প্রসেসেস এবং এখানে একটা রিসার্চ প্রবলেম বা রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করার পর সেটাকে লিটারেচার রিভিউ করা, একটা হাইপোথেসিস ডেভেলপ করে অতঃপর ইনভেস্টিগেশন ডিজাইনকে স্ট্রাকচার করা এবং সেখানে প্ল্যান করা, এক্সিকিউট করা থেকে শুরু করে একদম ডাউন টু পাবলিকেশন পর্যন্ত আমি ওয়্যার টু পাবলিশ, কোথায় গিয়ে আমি এটাকে পাবলিশ করবো, এটাও এখানে ইনক্লুডেড আছে। আমি খুব ভালো হতো যে এই বিষয়টি আমি আশা করি এটা রেকর্ডেড থাকবে এবং আমি মনে করি যে এটি তো প্রথম এই ধরনের ওয়ার্কশপ, এটা উপর বেস করে আমরা যখন পরবর্তী বছরগুলোতে এরকম আরো কিছু ওয়ার্কশপ, আমি মনে করি যে এই ধরনের ওয়ার্কশপ একটা ক্যালেন্ডার ইভেন্ট হিসেবে ডার্সের সিস্টেমে হওয়া দরকার। কারণ নতুন নতুন ছাত্রছাত্রী আসছে, তাদের জানাটা অনেক অনেক কিছু। এবং যে কথা বলছিলাম যে এই বিষয়গুলো যে ফিচার্স গুলো আসবে বা যে টেকনিক্যাল কোনো ডিফল্ট থাকে বা যদি কোনো গ্যাপ থাকে সামগ্রিক প্রসেসে, আমরা যেন সেই গ্যাপ গুলোকে নথিভুক্ত করি এবং সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো যেন পরবর্তী আয়োজনগুলোতে এই বিষয়টি গুরুত্ব সমৃদ্ধি ঘটে এবং আরো বেশি আকর্ষিত হয়। আমি আরো জেনে খুশি হয়েছি যে খুব সম্ভবত গতকাল বার্ডস বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির যাত্রা শুরু, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। আমি জানি না তাদের কোনো পার্টিসিপেশন বা তাদের কোনো অবজারভার এখানে আছেন কিনা, কিন্তু ডার্স থেকে যে লিডারশিপের মাধ্যমে এই প্রোগ্রামটিকে হাতে নেওয়া হয়েছে, এটি যদি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আখেরে সকল গবেষক বা যারা রিসার্চার আছেন তারাই উপকৃত হবে। এবং আই লাইক টু সি দ্য ডার্স অ্যাজ এ টর্চ বেয়ারার, যারা এই আলোটি বাংলাদেশের অন্যান্য রিসার্চ সোসাইটির মাধ্যমে সকল পাবলিক অ্যান্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে দেবে। এবং এখানে ডার্সের অভিনবত্ব এবং এখানে ডার্সের সার্থকতা। এই যে ওয়ার্কশপটি আমি আবারও বলছি, যেভাবে এ টু জেড প্ল্যান করা হয়েছে, এটা আমরা এটাকে বলি রিসার্চ মেথোডোলজি, সায়েন্টিফিক রাইটিং, স্কিল ডেভেলপমেন্ট ফর সায়েন্টিফিক রাইটিং, গ্রান্ট অ্যাপ্লিকেশন রাইটিং, এই যে বিষয়গুলো না, এগুলো সবকিছুই কিন্তু ছেলেমেয়েরা
যখন তারা তাদের হায়ার স্টাডিজে যাবে, আমি যতটুকু জানি ডক্টরাল রিসার্চে, তখন কিন্তু এই বিষয়গুলোকে আবারও ঝালাই করা হয়, আবারও এক্সটেন্সিভ টিউটরিং করা হয়। কাজেই যারা কিনা ওয়ার্কশপে অ্যাটেন্ড করতেছেন এবং যে সমস্ত রিসোর্স স্পিকার আছেন, ইতিমধ্যেই জানতে পেরেছি রিসোর্স স্পিকাররা যারা এখানে কন্ট্রিবিউট করবেন তারা নিজস্ব ভুবনে, নিজস্ব জগতে যথেষ্ট মাত্রই সফল। কাজেই তাদের অভিজ্ঞতা আমাদের টোটাল ওয়ার্কশপকে অনেক বেশি সমৃদ্ধ করবে। এবং প্রত্যেকটা নলেজ আই উড লাইক টু আস্ক মাই স্টুডেন্টস যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, তারা যেন প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা পয়েন্ট যেন তারা তাদের হাতে কলমে তাদের সংযুক্ত করে রাখেন, এবং তাতেই তাদের রিসার্চার হিসেবে কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য যে প্রত্যাশা, সেটা আসলে বাস্তবায়িত হবে। আমি মনে হয় একটু বেশি সময় দিয়ে ফেললাম। আমি ডার্সের এই উদ্যোগকে আবারও সাধুবাদ জানাই এবং আমি আশা করবো এই ধরনের উদ্যোগ যেন চলমান থাকে, নট লাইক ওয়ান্স ইন এ ব্লু মুন এরকম যেন না হয়ে যায়। এটা যেন চলমান থাকে, অন্যান্য রিসার্চ সোসাইটি যেন এটাকে অ্যাপ্লাই করে এবং অন্যান্য রিসার্চ সোসাইটির মাধ্যমে এই ধরনের প্রোগ্রামটি যদি একটা সেতু বন্ধন হয়ে যায়, তাহলে আমরা আরো বড় পরিসরে এটাকে করতে পারবো। আমি শেষ আরেকটি কথা বলতে চাই, এখানে আমার ডার্স কর্তৃপক্ষ এই বিষয়টিকে ফ্রি রেখেছে। আমরা যেন আমাদের ভুলে গেলে চলবে না, জিনিসগুলোকে আমরা সেভাবে করতে চাই না সাধারণত। হ্যাঁ, যে এইটা যেন না হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, এটা একটা সিঁড়ির মতো, ডে 1 থেকে শুরু করে ডে 8 পর্যন্ত যেভাবে এটাকে স্ট্রাকচার করা হয়েছে। মনে করো আমরা যদি ডে 3 প্রোগ্রামটা যেটা আছে সেটাকে যদি বাদ দিয়ে ফেলি, তাহলে ডে 4 এর প্রোগ্রামে এসে কিন্তু আমি আমার ক্রনোলজিটাকে হারিয়ে ফেললাম এবং আমার সিস্টেম থেকে আমি কিন্তু বিচ্যুত হয়ে গেলাম। সেটি যেন না হয়। হ্যাঁ, তো এটা হয়তো এটা আমি আশা করছি ডার্সের একটা লম্বা প্ল্যানিং আছে এবং আমি খুব খুশি হব যদি তোমরা এই জিনিসটা ফ্রি বলে, এটাকে ফ্রি না মনে করে এটাকে বরং প্রাইসলেস এরকম জ্ঞান করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কেমন? So with this little note, I would like to wish every success of this project and thank you very much for inviting me to this. Thank you very much. May Allah bless you all. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি আমাদের রিসার্চ বেসিক ট্রেনিং মডিউলটা খুবই সংক্ষেপে একটু আলোচনা করে দিতে চাচ্ছি আমাদের পার্টিসিপেন্টদের সুবিধার জন্য। স্যার অলরেডি তার বক্তব্যে এই মডিউলটা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, তারপরে আমি খুব সংক্ষেপে মডিউলটা একটু তুলে ধরছি। আমাদের মডিউলে প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু রিসার্চ, যেখানে আলোচনা করা হবে মিনিং, অবজেক্টিভ অ্যান্ড টাইপস অফ রিসার্চ অ্যাপ্রোচেস। এর পরবর্তীতে আলোচনা করা হবে রিসার্চ মেথডোলজি ডেভেলপমেন্ট নিয়ে। তারপরে থাকছে রিসার্চ প্রসেস এবং রিসার্চ ক্যারি আউট প্রসেসেস, অর্থাৎ ডেটা কালেকশন থেকে শুরু করে কিভাবে একটা রিসার্চ ল্যাব বেসড ওয়ার্ক পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই রিলেটেড ডিসকাশন। তারপর থাকছে ইন্ট্রোডাকশন টু বেসিক টুলস অফ রিসার্চ, যেমন বিভিন্ন রেফারেন্সিং টুল, মেন্ডেলে, এন্ডনোট, সেই সঙ্গে বিভিন্ন ডেটা অ্যানালাইসিস টুল যেমন স্টাটা, এসপিএসএস, আর প্রোগ্রামিং এর মতো বিষয়গুলো এই কোর্সে আলোচনা করা হবে। সেই সাথে থাকছে এথিক্স অফ রিসার্চ, যেখানে প্লেজিয়ারিজম চেকিং টুল এবং প্লেজিয়ারিজমের মতো ব্যাপারগুলো আলোচনা করা হবে। রিসার্চ কোর্সে লাস্টের দিকে আলোচনা করা হবে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট জার্নালস, Q1, Q2 and predatory journals, এবং কিভাবে আপনাদের রিসার্চ ওয়ার্কগুলোকে জার্নালে পাবলিশ করা যাবে সেই বিষয়ক আলোচনাগুলো আমাদের সমাপনী ক্লাসে আলোচনা করা হবে। পার্টিসিপেন্টদের জন্য একটি স্পেশাল ঘোষণা দিতে চাচ্ছি। আমাদের এই কোর্সটিতে 60% পার্টিসিপেশন কমপ্লিট হওয়ার পর আমরা পার্টিসিপেন্টদেরকে সার্টিফিকেট ইস্যু করব। কেউ যদি 60% ক্লাসে পার্টিসিপেট না করেন অথবা 60% এর নিচে তাদের প্রেজেন্স থাকে, তাহলে তাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। এই পর্যায়ে আমি অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। অনেক ধন্যবাদ সাদি আফরোজ তোমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদিও বা আমাদের সম্মানিত মডারেটর স্যার অধ্যাপক ডক্টর মঞ্জুরুল করিম স্যারের পরে
কোনো কিছু বলার থাকে না। স্যারের প্রতি সম্মান রেখেই আমি 2-1 মিনিট কথা বলবো এবং সবার উদ্দেশ্যে দু একটি ঘোষণা দিব। প্রথমত বিষয় হচ্ছে যে আজকের যে ট্রেনিংটা আমরা শুরু করেছি এটা আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত ব্যাপার ছিল। আমরা এর আগে 2 মাসের একটা সোশ্যাল সায়েন্স এবং আর্টস বেসড স্টুডেন্টদের জন্য একটা ট্রেনিং শুরু করেছিলাম, সেটি অলরেডি আজকের শেষ ক্লাস। এবং একই সময়ে আমাদের আরেকটা ট্রেনিং টেকনিক্যাল টিম সেই সেশনটি পরিচালনা করছে 7:30টার সময়, যে কারণে আমাদের একটু এই ক্লাসটা শুরু করতে একটু সময় ক্ষেপণ হয়েছে, একটু ব্যাঘাত ঘটেছে, তার জন্যই দুঃখ প্রকাশ করি। আর আরেকটি বিষয় হলো যে এই ক্লাসের পরই অর্থাৎ এটা চলমান থাকা অবস্থায় আমরা আরেকটি সেশন শুরু করব, সেটি হচ্ছে কমার্স বা বিজনেস বেসড রিসার্চে যারা আগ্রহী তাদের জন্য একটা। এবং এই 3টি মডিউলের ক্লাস বা ট্রেনিংটা 2 মাসের ট্রেনিং পুরোপুরি আমরা প্রাইসলেস রেখেছি, যেটা আমাদের মঞ্জুরুল করিম স্যার বলেছেন। এটাকে আমরা ফ্রি না বলে এটাকে আমরা মানে অমূল্য বলতে পারি, যে সাধারণত কোনো রিসার্চের কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং ফ্রিতে কোথাও দেওয়া হয় না এবং সেগুলো করা হয় না। আর ফ্রিতে যেগুলো দেওয়া হয় সেগুলোতে মানুষের মনোযোগও কম থাকে, গুরুত্ব কম থাকে। তারপরেও আমরা যেহেতু একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা যেহেতু চিন্তা করছি সারা বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েটদেরকে গবেষণামুখী করতে এবং তাদের মাঝে একটা গবেষণা কালচার তৈরি করতে, তাদের গবেষণা মাইন্ড তৈরি করতে কাজ করছি, সে কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের মেম্বার সহ বাংলাদেশের অপরাপর যেসব রিসার্চ সোসাইটি আমাদের সার্বিক আমরা সমন্বয়ে এবং সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে আমরা পরস্পরকে এগিয়ে যাচ্ছি, সেসব রিসার্চ সোসাইটি গুলো স্টুডেন্টদেরকেও মেম্বারদেরকে সুযোগ দেওয়ার জন্য। এবং সেখানে রয়েছে রিসার্চ ক্লাবগুলো আছে, কলেজ পর্যায়ে যে রিসার্চ ক্লাবগুলো আমরা যাত্রা করিয়েছি সেগুলোতেও আছে আমাদের এখানে মেম্বার, যেমন বিভিন্ন রিসার্চ সোসাইটি, যেমন রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী এবং সদ্য গঠিত বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকেও বিভিন্ন রিসার্চ সোসাইটি থেকে এখানে মেম্বার রয়েছে, তাদের থেকে আমরা ইনভাইট করেছি। এইভাবে আমাদের প্রতিটি সেশন, আমাদের প্রতিটি ট্রেনিং চলমান থাকবে। স্যার যেভাবে বলেছেন যে এই বাৎসরিক এজেন্ডা হিসাবে রাখার জন্য, এবং স্যারের জ্ঞাতার্থে বলতে চাই যে স্যার আমাদের টিম সেই আপনার পরামর্শ অনুযায়ী, সেই প্ল্যানিং অনুযায়ী তারা আগাচ্ছে, তাদের সমস্ত কার্যক্রম সেভাবে এগিয়ে নিচ্ছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, এই ট্রেনিং এ আমরা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ট্রেনারদেরকে যুক্ত করেছি। এর মধ্যে আজকে অন্যতম একজন যিনি আছেন মোহাম্মদ ইসরাফিল হোসাইন রাফি, তিনি মূলত ম্যানচেস্টারে পিএইচডি করছেন। এর আগে তিনি ইথিওপিয়ার বাহিদ্দার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন তিনি পিএইচডি তে আছেন ওখানে ম্যানচেস্টারে, এটার বিরতি নিয়ে। পাশাপাশি রাফি ভাইয়ের পরিচয়টা হচ্ছে আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, উনি কিন্তু আমাদের অন্যতম একজন সারথী। তিনি সেই রিসার্চ সোসাইটির মেম্বার থেকে শুরু করে আমাদের রিসার্চ কোঅর্ডিনেটর, রিসার্চ ম্যানেজার, রিসার্চ ফেলো হিসেবে এবং এখন স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করছেন, এবং সেই সহযোগিতার মানসিকতা থেকে আজকে তিনি এই ক্লাসে উপস্থিত হয়েছেন। আমি রাফি ভাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে যারা যেমন ম্যানচেস্টার কুইন মেরি ইউনিভার্সিটির লন্ডনের লেকচারার হাবিবা আক্তার এখানে যুক্ত হবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জুলজির প্রফেসর মনোয়ার হোসেন স্যার, আমাদের সঙ্গে যুক্ত হবেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বাসিরউদ্দিন, এবং ভারতের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জুলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জজ বিশ্বাস, এবং আরো যুক্ত হবেন যাদবপুর থেকে পিএইচডি সম্পন্ন করা আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ডক্টর সাইদুল ইসলাম। একই সাথে আমেরিকা থেকে যুক্ত হবেন ঢাকা ইউনিভার্সিটির রিসার্চ সোসাইটির ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল এক সময়, এখন তিনি গ্রাজুয়েট রিসার্চার হিসেবে কাজ করছেন আমেরিকান টেক্সাস ইউনিভার্সিটিতে, তিনিও এখানে ক্লাস নেবেন। তো এই যে এতজন মানুষকে একসাথে আমরা করেছি, সেটি হচ্ছে আপনাদের নলেজকে
সম্প্রসারণ করার জন্য, আপনাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করার জন্য আমরা যে সারা পৃথিবী জুড়ে যে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ কমিউনিটি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি, বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছি, সেখানে আপনারা সবাই আমাদের সারথি হবেন, সহযোগী হবেন। আমরা একসাথে কাজ করব একটি সুন্দর বাংলাদেশের জন্য, একটি উদার চিন্তাশীল প্রজন্ম এবং উন্নত বাংলাদেশের উপযোগী একটা প্রজন্ম গড়ে তুলতে, যে আমাদের এই নিরলস পরিশ্রম, সেখানে আপনারা আমাদের সঙ্গী হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসলে এখানে বেশি বক্তব্য দেওয়ার বিষয় নয়, আমরা এখন সরাসরি আমাদের ট্রেনারের কাছে যাব। ধন্যবাদ সাদিয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যেমনটা ভাইয়া বলেই দিয়েছেন, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের আজকে সম্মানিত ট্রেনার। আমরা আজকে ট্রেনার মোহাম্মদ ইসরাইল হোসেন রাফি ভাই, যিনি পিএইচডি রিসার্চার হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইউকে তে। সেই সঙ্গে তিনি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি এবং ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন বাহিদা ইউনিভার্সিটি ইথিওপিয়াতে। আর সাদিক ভাই অলরেডি বলে ফেলেছেন যে রাফি ভাই আমাদের সঙ্গে ডিউআরএস এ একদম সূচনা লগ্ন থেকেই ছিলেন এবং এখন তিনি রিসার্চ ফেলো হিসেবেও ডিউআরএস এর সঙ্গে সবসময় আছেন। তো রাফি ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের এই ট্রেনিং সেশনে। আশা করি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। সরি, আমি ভিডিও কানেক্ট করতে পারছি না। সমস্যা নেই ভাই। তো আর আমি তাহলে সরাসরি আমার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আমার পরিচয় অলরেডি সাদিক ভাই, সাদিয়া দিয়ে দিয়েছেন, সো আমি আর বিষয় কিছু না বলি। তারপর একটু ইন্ট্রো দিচ্ছি, সেটা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকেই লেদার ইনস্টিটিউট থেকে ব্যাচেলর এবং মাস্টার্স শেষ করেছি, এবং শুরু থেকেই একমাত্র অর্গানাইজেশন যেটা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাথে ছিলাম, এখনো আছি। এবং তারপরে অনার্স এবং মাস্টার শেষ করার পর বাংলাদেশের বেশ কয়েকটা অর্গানাইজেশনই কাজ করেছি, এবং না আমি এখন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আছি, পিএইচডি করছি, পাশাপাশি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ। So welcome to my today's research session is Introduction to Research that made easy for young researcher. Actually, as this training session will be happen in online, so maybe we will not get enough scope to interact with each and everyone. তারপরও আমরা চেষ্টা করব আপনারা আপনাদের অপিনিয়ন বা কমেন্টস শেয়ার করবেন ইনবক্সে, তাহলে একটু ইন্টারেক্টিভ হবে। হ্যাঁ, তবে আজকের যে ট্রেনিং প্রোগ্রাম, নট অনলি টুডেস, ফুল ট্রেনিং প্রোগ্রামটা আসলে যারা অনেক যে কিভাবে রিসার্চ শুরু করবে, হ্যাঁ, এটা নিয়ে অনেক বেশি হেজিটেশনে থাকে, যে কোথায় থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, তো তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। So if you consider our country, we have a famous history about different activity, like our আমাদের সবচেয়ে ফাইন মুসলিম শারিয়া, তারপর আমাদের লংগেস্ট সি বিচ, তারপরে আমরা অনেক ম্যানুফ্যাকচারিং করি, অনেক প্রোডাক্ট তৈরি করি আমাদের কান্ট্রিতে, যেটা আমরা অনেক এক্সপোর্ট করি বিভিন্ন দেশে। সো উই হ্যাভ লটস অফ অপরচুনিটি, রাইট? সো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ কি? হ্যাঁ, যে পপুলেশন, and but maybe we can utilize them, like প্রতি বছরই lots of people are migrating Canada, Australia, USA, UK, and work
for their development, and they develop their different technology. And as we are the we have a huge population, so we are the consumer of their technology. Like if we consider different Apple and latest technology, so we are the consumer all of these things. So now comes to one point. So আমরা আসলে কিভাবে ইন্ডিভিজুয়ালি আমরা যে চিন্তা করি যে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই অনেক ব্রিলিয়েন্সি আছে, কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশনালি আমাদের ওই ধরনের ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ এখনো গ্রো করে না। যদি ওইটা আমরা গ্রো করতে পারি তাইলেই হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রেংথ হবে, বা আমরা আরো অনেক বেশি ডেভেলপড হব অ্যাজ এ ইনস্টিটিউশনাল হিসাবে। এবং ওইটার জন্য আমাদের বেসিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিসার্চ। ফর এক্সাম্পল আমি যদি বলি, লাস্ট ভ্যাকেশনে আমরা যখন হচ্ছে সুপারভাইজারের হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল ওনার বাসায়, তো আমরা ওইখানে গেলাম। তো সুপারভাইজারের একটা ছোট বাচ্চা 7 কি 8 ইয়ার্স ওল্ড হবে, তো সে হচ্ছে খাতা আর কলম নিয়ে কিছু একটা লিখতেছে। তো আমার খুবই কিউরিওসিটি জাগলো যে সে কি করতেছে। হ্যাঁ, তো আমি তাকে আস্ক করলাম, হোয়াট আর ইউ ডুইং? হি সেজ, I am doing research. So just think, 7 or 8 years old boy, so I am doing this. Oh, what is your research? Then I asked, what is your research? And so they said, my research objective is separating the red ball from this basket. So just see that from their primary school, they are thinking about their research. So in our country, I think we also think about research from the primary schools, and we randomly doing this, but we have to do it as institutionally. So for our today's session, so our full course, what we actually expect from you, I believe that you participant will become the change engine, culture of research in the global perspective. এবং আমি বিলিভ করি যে ভালো কিছু করতে চাইলে বা রিভলিউশনারি কিছু করতে চাইলে একমাত্র রিসার্চের মাধ্যমে সম্ভব, এবং সেটা একটা রিসার্চ কালচার আমাদের মধ্যে গ্রো করতে হবে। এবং আমরা হচ্ছে অ্যাজ এ একটা চেঞ্জ মেকার হিসেবে কাজ করব, চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করব। And it's not only national level, আমরা এটা কাজ করব as a global perspective. So in global perspective, how is it possible now? Yes, is it possible? You say now everything is connected with each other. Like if you make a video, one video, and post in a Facebook, YouTube or Twitter, so মানুষ যেই যেখানে থাকুক, অস্ট্রেলিয়া, কানাডা, USA, they can view this one, right? So if you made any knowledgeable video or video on research, any research topic, so everyone can get access. So that's why we will work as a global perspective, and we will develop a research culture, and we are working on it. And you are able to develop a team and promoting a culture of research and what actually DURS is doing. And this impact will be realized, I think, after 5 or 10 years. You know, now সব ইউনিভার্সিটি তাদের রিসার্চ সোসাইটি গঠন করতেছে, রিসার্চের প্রতি একটু আগ্রহ আসতেছে। হ্যাঁ, so and what objectives you will be achieved from this session? I think you will be able to develop a research proposal and conduct the research themselves. Even you can supervise your juniors in their research project. So now we are formally starting our today's session.
please share your opinions. So this is a picture. You can watch this, right? So actually, what you are saying in this picture? Would you please give your comments? That actually, if I tell you, give a caption of this picture, what you will give it? As it is the online, I think you can type what caption you wanted to give it. Okay. Okay, one is think deep and deep. Too much too. Wow, ancient communist knowledge is like a sea. So what caption, after saying this, what caption came to your mind? Apply knowledge in correct place. Pouring into unlimited. Great Humaira Alam. Dreamland. Knowledge is endless. So you all are right? So actually the person who printed this one, this is actually called knowledge. This is actually called knowledge. So if I asked what do you understand by knowledge, what is knowledge, if I asked you, so do anything in right way. Okay, find out your inner potential in your understanding. What is knowledge actually? Knowledge is a power of human being. Knowledge is a power of find out right way. Nikha, good. Learn the truth. Knowledge is understanding our surroundings right way. Knowledge is deep finding. Knowledge is superpower which help you to end this travel life perfectly. Actually, it has a very broad definition. And so okay, so it has a lot of confliction and lot of broad definition. So if we want to if we explain this in a two perspective, one is dualist perspective, which is the oldest belief, and historical first perspective, there is yes or no. Like if you see things is present there or not, like this is the dualist perspective of knowledge, and this is first historically first perspective. Then comes to the another perspective that is called the relativist perspective. So in relativist perspective, that things are not actually present in absolute terms, that are relative to each other. Like for example, if I tell you who is pretty,
So which is less ugly? Okay, then if I tell you who is ugly, then you might say who is less ugly, less pretty. So there is no absolute standard of prettiness and ugliness, right? So this is the relative. So when and then another terms is come is maybe, and research start from here. So as long as the human brain is arose and human are grown, that time the relativity comes, and then maybe is arrived. So then when they said something, so they prove it scientifically, and by their then they get, by doing this research, they make it is knowledge or not. So if we go for the definition of knowledge, a lot of your knowledge is like Hossain, knowledge is thing that can separate you from others. Knowledge is like Hossain, which has not limit. Read it. Lot of good sentences you put. So actually, if we go for the definition of knowledge, knowledge is justified true belief. So now justified true belief. So now that are the knowledge. So if you tell this that what is not justified, that is not knowledge, maybe perfect not, but there is a lot debate on that. So how it comes? So whatever you whatever research we do, actually it's extracted the truth from our beliefs, then add to the body of our knowledge, right? Like someone, কেউ একজন হচ্ছে একটা রিসার্চ করছে, তারপরে হচ্ছে সে বিভিন্ন এভিডেন্স প্রুফ দিয়ে যে yes this is possible and this is so, that time another person no need to do this again. So after reading his paper, so he's oh, it is already done and it is possible, and this is add to our body of knowledge. Knowledge is something which has no boundary. Knowledge is knowing that knowledge is knowing that tomato is fruit, but wisdom is about not putting into the fruit custard. Knowledge how we see. Good. So research was born from the worm of the relative. So research comes from the relative perspectives of knowledge, right? So and as it is comes from the relative perspectives of knowledge, one you start your research, and this is endless journey. So এই যে জার্নির কোনো সমাপ্তি নাই, এটা জন্মের পর থেকে মানুষের রিসার্চ শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। এখন আমরাও যখন আবার রিসার্চ শুরু করব, তার কোনো লিমিট নাই, ইটস এন্ডলেস জার্নি। সো why are you doing research? Why are you interested in research? We know that it is an endless journey, right? But still we are interested in research. Why? And you see today's your lot of participant, around 106 participants here, just for as you have interest, that you are in here. So why? Actually, the only reward is self-actualization and internal satisfaction. So this is the internal satisfaction and self-actualization, and when we achieve something, we say wow. So when you are very curious to know something, and when we get the actual result, that time we get yes. So এখন যদি আমরা হচ্ছে ফর্মাল ডেফিনেশনে আসি, আমি একদম লাইন বাই লাইন এটা হচ্ছে একটু রিড করব।
that is the research. What is research actually? So research is a formal word. It is a formal word যেটা ফর্মালি করা হয়, র্যান্ডমলি না। কারণ র্যান্ডমলি আমরা অনেক কাজই করি যেটা আমরা রিসার্চ হিসাবে স্বীকৃতি দেই না। Under systematically to increase our stock of knowledge and the use of this stock knowledge to devise new application. So if we separate this word, the research is a formal word. It's systematically done, and after doing something, if you get the result outcome, so that will increase the stock of your knowledge, and that knowledge you can apply for another purpose. So a process of systematic data is data collection, analysis, and data interpretation. Why we collect data, analyze data, interpretation data in order to find a solution of a problem. So whenever any company or any people face any problem, so they do systematically, they do the formal work, they collect data, then they analyze and the interpretation, and they in order to find the solution that problem. Okay, now types of research. You know, for our science and engineering students, আমার কাছে মনে হয় যে আমি যে সময় রিসার্চ শুরু করছি বিএসসি সময়, তখন এই টাইপস বা এইগুলো নিয়ে আমাদের খুব একটা স্টাডি করতে হয় নাই বা দরকার হয় নাই। কারণ সায়েন্সের রিসার্চ হচ্ছে আমরা একটা কিছু ডেভেলপ করব ল্যাবের মধ্যে, এবং সেটা আমরা টেস্ট করতে দিব, এবং টেস্টের যে রেজাল্ট আসবে, কারণ টেস্টের যে ডাটাটা পাই সেটা হচ্ছে মেশিন ডাটা, এবং যেমন এফটিআইআর বলি, টিজিএ বলি বা স্যাম বলি, বা ওইগুলা মেশিন ডাটা পাই, ওই ডাটাগুলো আমরা ইন্টারপ্রিট করে আমরা একটা আউটকাম দিয়ে দিই, রেজাল্ট দিয়ে দিই। কিন্তু যারা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা বিজনেস স্টাডিজ, তাদের ক্ষেত্রে এইগুলা মেনটেন করা, কোয়ালিটেটিভ রিসার্চ, নর কোয়ান্টিটেটিভ রিসার্চ, সিস্টেমেটিক রিসার্চ, basic research, applied research, so they need to study a lot of types. So I will not go for details of this, just basic qualitative, mainly আমাদের scientific বা engineering research গুলাই হচ্ছে qualitative, mainly it's start from a concept or ideas, and quantitative আমরা নাম শুনে বুঝতে পারি যে it's related to number and measurement. Okay, now you have to participate with me. So recipe of research. Okay, so you have a participant. Also, to make it more interesting, so anyone can participate with me. Okay, Sadia, suppose we have an invitation to your home, so what you will do? আমরা যে 106 জন আছি সবাই আমাদের আপনার বাসায় দাওয়াত, তো আপনি কি করবেন? Okay, thank you Bhaiya for letting me to participate here. আমার বাসায় যদি সবার দাওয়াত থাকে, প্রথমেই আমি হচ্ছে লিস্ট আউট করব যে কে কে আসছে আমার বাসায়, এবং টাইমিংটা তাদের সাথে ডিসকাস করব, ফিক্সড করব। তারপরে আমি হয়তো কিছু আপ্যায়নের ব্যবস্থা করব আমাদের এন্টারটেইনমেন্টের জন্য এবং রিফ্রেশমেন্টের জন্য। সেই সঙ্গে আমি টাইমটাকে এন্টারটেইনিং বানানোর জন্য হয়তো গল্প করার একটা আসর, অথবা কিছু মুভি বা পুরানো ফটোগ্রাফ দেখার একটা টাইম স্পেন্ড করার মতো একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে পারি। আর আপনি খাবার তো অ্যারেঞ্জ করবেন নাকি? হ্যাঁ, খাবার অ্যারেঞ্জ করব অবশ্যই। সেটা কি টাইপের, কন্টিনেন্টাল অর চাইনিজ? বাঙালি টিপিক্যাল বাঙালি খাবার দাবার অ্যারেঞ্জ করা যায়। আচ্ছা, তাহলে আপনি বাঙালি খাবার অ্যারেঞ্জ করবেন, এবং
আর হচ্ছে আপনার ফ্যামিলির যে গার্ডিয়ান, আপনার বাবা বা আম্মুর কাছ থেকে তো হয়তো অনুমতি নিবেন, তাই না, যে আমার জি এই ফ্রেন্ড আসবে। হ্যাঁ, তো জি অবশ্যই। দেখেন তো সো আমরা যখন কোনো প্রোগ্রাম করি বা কোনো খাবার রান্না করি, সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা হচ্ছে প্ল্যান থাকে। হ্যাঁ, তো আমরা যদি এখন রেসিপি অফ রিসার্চে যাই, হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমেই আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে গেটিং দ্য এরিয়া অফ ইন্টারেস্ট। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া এন্ড ফার্স্ট স্টেপ টু স্টার্ট আওয়ার রিসার্চ। এখন এটা নিয়ে অনেক জাস্ট এই এরিয়া অফ ইন্টারেস্টটা ফাইন্ড আউট করার জন্য কেউ যদি করে ফেলে তারপরে তার রিসার্চ খুব অনেকটা সহজ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেকে এইটা এই কোন দিক থেকে শুরু করবে, কি শুরু করবে না শুরু করবে সেটা নিয়ে অনেক কনফ্লিক্ট হয়ে যায়। সো এরিয়া অফ ইন্টারেস্ট আমরা সবসময় হচ্ছে একটু হচ্ছে ব্রড এরিয়াতে চিন্তা করি, আস্তে আস্তে আমরা হচ্ছে নেরো ডাউন করি। সো ব্রড এরিয়া বলতে এখন আমি যদি বলি যে সাপোজ মেডিকেল টার্মে যদি বলি বা হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড যদি বলি যে তার রিসার্চ এরিয়া হচ্ছে কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি তো বিশাল বড় ব্রড এরিয়া। আর যদি নেরো ডাউন করি, মানে আচ্ছা রিসার্চ এরিয়াটাকে সে অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড কাজ করবে না ইনঅর্গানিক রিলেটেড কাজ করবে না ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড কাজ করবে, ওইটার সাথে আরো হচ্ছে। তো এখন আমি যদি বলি আপনারা যদি আপনাদের জাস্ট এরিয়া অফ ইন্টারেস্টটা যদি একটু শেয়ার করেন দুই একজন। আচ্ছা, একজন হচ্ছে জানতে চাচ্ছে যে নলেজ could please elaborate the English that qualitative and quantity research. Okay. Okay. Actually, quantitative, which is, I mean, countable, right? And measurable. Jodi, if I give an example on it, so how due to COVID-19, how many students of Dhaka University is affected their normal activity. So for that you will develop questionnaire and you will make a scale to collect data. So and you will get number that number of students face these types of problem, right? And in case of qualitative, just this is the actual idea. Like if I said you that, for example, what effects face university student of Dhaka University due to COVID-19. So আমরা একটা effect বের করব. So then to get to the effect we will do the focus group discussion, or normally we will take one-to-one interview, and from this interview we will get their opinion and we analyze their opinion. So this is completely for social science and business related types. And I told you for science and engineering students we do work in laboratory. Normally if I give example for my BSc research, আমার BSc টাইটেল ছিল এরকম যে extraction and application of natural lag dye for the application of leather dye. অর্থাৎ আমি একটা ন্যাচারাল সোর্স থেকে ডাই এক্সট্রাক্ট করছি, সেই ডাইটা এক্সট্রাক্ট করে আমি হচ্ছে লেদার ডাইং এ অ্যাপ্লাই করছি। তো এটার জন্য আমাকে কি করতে হয়েছে, আমি হচ্ছে ড্রাই এক্সট্রাকশনের জন্য একটা মেথড ফিক্স করছি যে আমি এই কেমিক্যালের সাথে এই কেমিক্যাল এটার সাথে মিক্স করে আমি হচ্ছে ডাই এক্সট্রাক্ট করব। সেই দেন ডাইয়ের কোয়ালিটি অ্যানালাইসিস করছি, হ্যাঁ, দেন ওইটা হচ্ছে আমি লেদার ডাইং এ অ্যাপ্লাই করছি। লেদার অ্যাপ্লাই করার পরে সেই লেদারের হচ্ছে বিভিন্ন কোয়ালিটি অ্যানালাইসিস করছি যে সেটার ব্রাইটনেস কেমন বা ফাস্টনেস কেমন সেটা। তো আমাদের সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং রিসার্চের ক্ষেত্রে যে অনেক টাইপস আছে,
তারপরেও আমাদের আরো যদি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ রিসার্চ সম্পর্কে অনেক বেশি ব্রড ধারণা নেওয়ার দরকার হয়, আমাদের অনেকগুলা ক্লাস আছে এবং তার মধ্যে কোনো একটা ক্লাসে হয়তো শুধু এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু ইটস সত্যি অনেক খুব বোরিং, হ্যাঁ, এবং এটা নট মাচ রিলেটেড টু সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। Okay, environment, nature, road and transport, disease. Okay, and Shahjat, he said that he work on disease, right? So it is broad area. So if I specifically say he will work on diabetes, so diabetes is his research interest, and from there he will narrow down. And water. So water, what? Purification of water, good. This could be the good. So mathematics, it might not be the area of interest, but in a broad sense it might be. Just mathematics, lot of parts there. Like we have, I mean, that Sadia Derbasha amader dawat. So Sadia ranna korbe. So সে রিসার্চ ইন্টারেস্ট যদি চিন্তা করি যে সে কন্টিনেন্টাল ফুড রান্না করবে না চাইনিজ ফুড রান্না করবে, তো চাইনিজ ফুড একটা রিসার্চ এরিয়া এন্ড কন্টিনেন্টাল ফুড আরেকটা রিসার্চ এরিয়া। কন্টিনেন্টাল ফুডের মধ্যে আবার আদার যে ভাগ সেটা হচ্ছে আরো নেরো ডাউন করে আসতেছে। কেমিক্যাল, এগ্রিকালচার, রিনিউয়েবল এনার্জি, ফুড এন্ড নিউট্রিশন, ক্লিনিক্যাল সাইকোলজি, biotechnology is big area, genetics, waterlogging, data science. Okay, you shared a lot of idea. So if we consider about the purification of water or wastewater, so purification of water হচ্ছে আমাদের research interest, হ্যাঁ। So whenever we select any area of interest, and another is genetics. So genetics, we can do it more narrow down. So আমরা যে রিসার্চ ইন্টারেস্টই ঠিক করব, ফার্স্ট আমরা ঠিক করব যে এটা রেলিভেন্স কিনা, মানে এটা হচ্ছে রেলিভেন্ট কিনা আমাদের কাজ করার জন্য, এবং সেটা ইনোভেটিভ কিনা। সেটা ইনোভেটিভ বলতে সাপোজ সাদিয়া হচ্ছে তাদের বাসা হচ্ছে কন্টিনেন্টাল ফুড রেডি করবে। এখন কন্টিনেন্টাল ফুডেরও কিন্তু অনেক আইটেম আছে। এখন সে যদি ডাল করে, ডাল নর্মাল, ডালে কিন্তু ইনোভেটিভ কিছু নাই, হ্যাঁ, ইটস ভেরি কমন। সো যে ইন্টারেস্টটি আমরা শেয়ার করি সেটা একটু ইনোভেশন থাকতে হবে এবং অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে এন্ড কস্ট ইফেক্টিভ হইতে হবে। সাপোজ আমি একটা রিসার্চ করতেছি যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ না, সো ওইটা ফাইনালি হচ্ছে ইথিক্যাল ইস্যুগুলো আমাদের একটু দেখতে হবে। এবং আমরা যেখানে বিভিন্ন জায়গায় রিসার্চ প্রপোজাল সাবমিট করি, রায় সাপোজ এনএসটি আছে আমাদের, হ্যাঁ, মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বা ইউজিসি, সো তারা কিন্তু হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল পাওয়ার পরে তারা হচ্ছে এইভাবে সেগমেন্ট করে, তার রিলেভেন্সি কতটুকু আছে, কত পার্সেন্ট আছে, ইনোভেশন কত পার্সেন্ট আছে, অ্যাক্সেসিবিলিটি কত পার্সেন্ট আছে, এটা কস্ট এফেক্টিভ নাকি ইথিক্যাল ইস্যু, ওইখান থেকে মার্কিং করে কিন্তু ওরা ফাইনালি হচ্ছে সিলেক্ট করে যে কাকে হচ্ছে ফান্ড দিবে এবং কাকে দিবে না। ওকে, সো ফার্স্ট ইজ area of interest. So once you get the area of interest, then you will narrow down your objectives. So research aim and objectives. So research objectives. So when from your area you just narrow down what you will do step by step. So if I mention about the purification of wastewater, so what can you give some example of if in your, it's another is water logging. This is more specific research interest area. So what will happen, আপনারা যদি হচ্ছে রিসার্চ ইন্টারেস্টটা যদি একটু হচ্ছে ব্রড এরিয়াতে নেন আর প্রথমে যদি নেরুতে নিয়ে নেন, তাহলে কিন্তু মানে you will get less resource for study.
বাট প্রথমে যদি আমরা হচ্ছে ব্রড এরিয়াতে নেই, ওইখান থেকে পড়তে পড়তে আমরা হচ্ছে একটু নেরো ডাউন করে চলে আসতে পারবো। আচ্ছা, আমরা কি কয়েকটা রিসার্চ অবজেক্টিভস মেনশন করতে পারি? আর রিসার্চ অবজেক্টিভ লেখার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে টু দিয়ে বা কোনো একটা অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করি, টু ফাইন্ড আউট দিস, or to observe this, or to synthesis this. So this types of. So if we see this one example for water purification, suppose আমি হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন করব হচ্ছে গ্রাফিন বেসড ন্যানোম্যাটেরিয়াল দিয়ে অ্যাবজর্পটিভ রিমুভ করব। তাহলে প্রথমে আমরা কি করব, টু সিনথেসিস গ্রাফিন অক্সাইড ম্যাগনেটিক ন্যানোপার্টিকেল কম্পোজিট। প্রথমে টু সিনথেসিস ওয়াটার পিউরিফিকেশনের জন্য আমি প্রথমে একটা ম্যাটেরিয়াল সিনথেসিস করব, দেন ওই ম্যাটেরিয়াল সিনথেসিস করার পরে আমরা কি করব, ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজ করব। এটা কিন্তু আমরা সায়েন্টিফিক মানে সায়েন্টিফিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের ক্ষেত্রে যেটা হয়, আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করে সেটা ক্যারেক্টারাইজ করি যে অ্যাকচুয়ালি সেই ম্যাটেরিয়ালটা ডেভেলপ হইছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ক্যারেক্টারাইজ করার জন্য বেশ কিছু সায়েন্টিফিক টুলস আছে, যেটা আমরা এফটিআইআর ডাটা ফাংশনাল গ্রুপ ইয়া করার জন্য আমরা এটা ইউজ করি। তারপর হচ্ছে এক্সআরডি, টিজি, স্যাম, আরো অনেক অনেক ইয়া আছে। তারপর হচ্ছে আমরা যেহেতু ম্যাটেরিয়াল সিনথেসিস করে ফেলছি, ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজ হয়ে গেছে, তারপরে আমরা ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করব ওয়েস্ট ওয়াটারে। দ্যাট বিভিন্ন প্রসেস প্যারামিটার ইউজ করব, যেমন ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ডোজ, পিএইচ, টেম্পারেচার, টাইম, সামথিং লাইক দ্যাট। সো আওয়ার নেক্সট অপশন, আমরা যে সময় রিসার্চ ইন্টারেস্ট বের করে ফেললাম এবং আমাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া এবং ওপিনিয়ন দিয়ে বা নিজস্ব কিছু নলেজ দিয়ে আমরা হচ্ছে এইম এন্ড অবজেক্টিভ দিলাম, দেন আমরা হচ্ছে যাব লিটারেচার সার্চে। আচ্ছা, এখন আমরা কিভাবে লিটারেচার সার্চ করতে পারি? আচ্ছা, লিটারেচার সার্চ করার জন্য আমাদের প্রথমে যে আমাদের যে রিসার্চ ইন্টারেস্ট, সেটা আমাদের অনেক পাবমেড আছে, ওয়েব অফ সায়েন্স আছে, বা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি আছে। ওইখানে যদি আমরা হচ্ছে আমাদের রিসার্চ ইন্টারেস্টটা লিখি, ওইখান থেকে হচ্ছে সো আমরা যদি এখানে একটা অপশন দেখি যে পিউরিফিকেশন অফ ওয়েস্ট ওয়াটার, দিস আমাদের এটা হচ্ছে ব্রড রিসার্চ এরিয়া। সো এখানে আমরা যদি দেখি, দেখেন 1,08,892 পেপার পাইছি আমরা, বুক, পেপার সবকিছু মিলে। এটা যদি আমরা আরেকটু নেরো ডাউন করি, ওয়াটার পিউরিফিকেশন তো আমরা অনেকভাবে করতে পারি। এটা করতে পারি আমরা হচ্ছে অ্যাবজর্পশন মেথড, বায়োলজিক্যাল মেথড বা কেমিক্যাল মেথড, অনেক অনেক মেথড আছে। আমরা যদি আরেকটু নেরো ডাউন করে নিয়ে আসি, যেটা আমরা কিওয়ার্ড সিলেকশন বলি, তাহলে হচ্ছে যে অ্যাবজর্পশন, আমরা যদি অ্যাবজর্পশন মেথডে দেখি, দ্যাটস অনলি 19,297. Just see from this broad area we have just narrowed down. So from this, when we will read this article, we will get more idea about this, and we can make a constructive research title and can work on that. So রিসার্চ আমাদের লিটারেচার রিভিউ সার্চ করার জন্য পসিবল সোর্স গুলা কি কি হইতে পারে? সো আমাদের অরিজিনাল রিসার্চ আর্টিকেল হইতে পারে, তারপর হচ্ছে কোনো কনফারেন্স প্রসিডিং হইতে পারে, বুক হইতে পারে। হ্যাঁ, so lot of research literature source you will get from that, and Google Scholar, Web of Science, ResearchGate. So
ফ্রম দ্যাট আমরা যদি আজকে এটা পুরাটাকে রিক্যাপ করি, সায়েন্স আর্ট পুরাটাকে যদি আমরা রিক্যাপ করি, যে আমরা আসলে প্রথমে রিসার্চ শুরু করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট বের করা। দেন এরিয়া অফ ইন্টারেস্ট থেকে আমরা হচ্ছে নেরো ডাউন করে হচ্ছে এইম এন্ড অবজেক্টিভ ফিক্স করব। দেন বেসড অন দ্যাট আমরা লিটারেচার সার্চ করব। সো এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের সামারি, এবং হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে আরো হচ্ছে পুরা মানে আমরা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবো বা লিটারেচার রিভিউ কিভাবে করব ইন ডেপথ জানার জন্য আরো। তারপর হচ্ছে প্লাজারিজম একটা বড় ইস্যু এখন। হ্যাঁ, তা প্লাজারিজম আমরা কিভাবে রিডিউস করতে পারি বা এটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। এবং আমরা রেফারেন্স করার জন্য অনেক টুলস আছে, এন্ডনোট, মেন্ডেলি। সো ওই টুলস গুলো আমরা কিভাবে ইউজ করতে পারি প্রপার রেফারেন্সিং এর জন্য। সো থ্যাংক ইউ for patience in hearing this boring lecture. So if you have any questions or anything, you can ask. So okay, Syed Asif said objective part. So you know, suppose if I say that this wastewater treatment, so in broad sense our aim is removal of okay, I'm just go to this objective parts. Okay, so purification of wastewater. So আমাদের main aim হচ্ছে water কে purify করা, from purify maybe removal of heavy metals or dyes, right? So ওইটা পিউরিফাই করার জন্য আমাদের কতগুলা স্টেপ ফলো করতে হবে। তো ওইটা পিউরিফাই করার জন্য আমাদের ফার্স্ট অবজেক্ট কি? ফার্স্ট অবজেক্ট হচ্ছে আমাদের যদি আমি অ্যাবজর্পশন মেথডের কথা বলি, যে আমার একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করা। ফার্স্ট উই সিনথেসিস দ্য ম্যাটেরিয়াল, then after synthesizing the material, then we characterize the material, and then we apply the material for in wastewater. And another example is like if anyone wanted to be a doctor, so তাকে যদি ডক্টর হইতে হয় তাকে তো কতগুলো স্টেপ পার করতে হবে। তাকে এসএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে, তারপরে এডমিশন টেস্টেও অনেক ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পেতে হবে, তারপরে সে ডাক্তার হইতে পারবে। তো এরকম স্টেপ বাই স্টেপ ভাগ করাটাই হচ্ছে অবজেক্টিভস। Sure. So should I stop the sharing? Literature represent study of
research papers from different. হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্ট আছে ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড স্টাডি গুলা করা, কারণ আমি তো একমাত্র ওই এরিয়াতে কাজ করছি না, ওই এরিয়াতে তো আরো অনেকেই কাজ করছে। তো ওইটার জন্য আমরা হচ্ছে, যেমন আমি যদি ম্যানচেস্টার ইউনিভার্সিটির কথা বলি, ওদের লাইব্রেরির বিশাল বড় কালেকশন আছে। এখানে আমরা হচ্ছে লিখলি, মানে হচ্ছে ব্রড টার্মটা লিখলি আমরা হচ্ছে ডিটেলস পেয়ে যাই, বা আমরা ওয়েব অফ সায়েন্স, রিসার্চ গেট বা গুগল স্কলার থেকেও আমরা বিভিন্ন ইনফরমেশন পেতে পারি। আচ্ছা, জন্মজয় দেব, কিভাবে আমরা রিসার্চ পেপার পাবলিশ করতে পারি অন এনি স্পেসিফিক ফিল্ড। সো আমরা যদি ভালো কাজ করি, পাবলিকেশন আর পাবলিশ করার would not be a problem, এবং হচ্ছে পাবলিশ করার আগে সবচেয়ে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ওই জার্নালটা হচ্ছে প্লাজারাইজড কিনা, বা ওই জার্নালটা অথরাইজড কিনা, বা ওই জার্নালটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, কিছু ইন্ডেক্সিং আছে, ওয়েব অফ সায়েন্স, পাবমেড, ওইগুলো স্ট্যান্ডার্ড ইন্ডেক্সিং আছে কিনা। এবং প্রত্যেকটা জার্নালেরই তাদের হচ্ছে স্ট্যান্ডার্ড সেট আপ দেওয়া থাকে যে তাদের ফরম্যাটে করে লিখতে হবে। হ্যাঁ, ওয়েবে লিখলে হচ্ছে আচ্ছা, লিটারেচার সোর্সের ক্ষেত্রে হচ্ছে যেমন ওয়েব অফ সায়েন্স বড় একটা সোর্স হইতে পারে, রিসার্চ গেট, গুগল স্কলার এবং এলসবিআর, প্রত্যেকটা পাবলিশার তার নিজস্ব ওয়েবসাইট আছে, স্পিনজার। সো বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে, যেমন আমাদের ম্যানচেস্টার ইউনিভার্সিটির কথা যদি মেনশন করি, প্রত্যেকটা স্টুডেন্টই যে কোনো জার্নাল, সেটা নেচার হোক, এলসবিআর হোক, বা যে কোনো জার্নালই অ্যাক্সেস পায়। হ্যাঁ, অটোমেটিকই সেটা অ্যাক্সেস হয়ে যায়, যেহেতু ওইটা ইউনিভার্সিটির ইমেলের সাথে কানেক্টেড। বাংলাদেশে এটা আমাদের একটু ইয়ে আছে, রেস্ট্রিক্টেড আছে। তারপর হচ্ছে গুগল স্কলার বা রিসার্চ গেটে অনেক জার্নালের অ্যাক্সেস পাওয়া যায়। Most of the platform are not open for all. Yes, those who cannot access this platform are lacking of information. এটা হচ্ছে আমি আইসা এখনো অনেক বেশি ফিল করছি যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে আমরা অ্যাক্সেস পাই না, এবং ইউনিভার্সিটি গুলো যদি সেই জার্নাল গুলার কি বলে সাথে লিঙ্ক করা থাকে বা ওদের ইস্যু যদি কিনা থাকে, তো প্রত্যেক বছরই সেটা ওপেন হয়ে যায়, যেটা ম্যানচেস্টার বা ভালো ভালো ইউনিভার্সিটি সবসময় থাকে, সব যে কোনো জার্নালে অটোমেটিক অ্যাক্সেস পায়। And that might be the good resource for doing research. যখন বাংলাদেশ থেকে অনেকেই কোনো জার্নাল অ্যাক্সেস পায় না বা ডাউনলোড দিতে পারে না, তখন সেটা আমাকে লিঙ্ক পাঠিয়ে দিলেই সাথে আমরা ইজিলি সেটা ডাউনলোড দিয়ে আবার ওই পাঠিয়ে দিতে পারি। যেমন অনেকে যারা আমাদের ফ্রেন্ড বা স্টিল বাংলাদেশে রিসার্চ করতেছে, সেটা আমরা এখানে করি। I find research paper very delight and very long. I used to learn where to finding points that I need from রিসার্চ পেপারস ভেরি ডিটেইল। আচ্ছা, রিসার্চ পেপারের সাথে হচ্ছে অনেক বড়, মানে প্রথমে আমরা যে জিনিসটা বলি যে অ্যাবস্ট্রাক্ট পার্টটা পড়বো, অ্যাবস্ট্রাক্ট পার্টটা পড়ার পরে যদি মনে হয় যে এটা আমার রিসার্চ ইন্টারেস্ট বা আমার কাজের সাথে অনেকটা ম্যাচ করতেছে, তারপরে আমরা হচ্ছে ফাইন্ডিংস বা হচ্ছে কনক্লুশনটা দেখবো, এবং যে আর্টিকেল একদম 80 কি 90% ম্যাচ করতেছে আমার সাথে, আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে, তখন আমি সাজেস্ট করবো যে ফুল পেপারটাই পড়তে বারবার কয়েকবার। হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট পার্টটা পড়লেই ফার্স্ট বোঝা যায় যে এটা আমার সাথে রেলেভেন্ট কিনা। সেকেন্ড পার্ট প্লেজারিজম সম্পর্কে একটা ক্লাসই হবে, তারপরে আমি একটা বলি। নরমালি হচ্ছে অন্যের লিখা যে সময় আমরা কপি করে লিখি, ওইটাই প্লাজারিজম হয়ে যায়, এবং এটা প্লাজারিজমের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেটা ক্যাচ করে ফেলতে পারে। কিন্তু কখন ধরবে এটা, পাশাপাশি যদি 3টা ওয়ার্ড
সেম হয় তখনই প্লাজারিজমে এটা ধরে ফেলবে। হ্যাঁ, তখন আমরা এটাকে অল্টার করে দেই এবং অন্যের লেখাটা যে সময় আমরা আমরা লিখি, এখানে দুইটা জিনিস কনফিউজ হয়ে যায় যে অন্যের ওপিনিয়নটা যে সময় আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজে দেখি তখন আমরা সাইটেশন দিই। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু অন্যের লিখাটা হুবহুব কপি করেও যদি সাইটেশন দেই তারপরেও কিন্তু সেটা প্লাজারিজমে ধরবে। হ্যাঁ, তাহলে ওই লিখাটাই আমার নিজের ওপিনিয়ন, মানে নিজের মতো করে লিখতে হবে নিজের ওয়ার্ডে, এবং 3টা ওয়ার্ড পাশাপাশি সেম হইলেই ওইটা প্লাজারিজমে ধরে ফেলবে। ওকে, না এটা হচ্ছে আমি বললাম যে বাংলাদেশে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের ইউনিভার্সিটি গুলাই অনেক অ্যাক্সেস পায় না। হ্যাঁ, এখন ওইটা যে আরেকটা সায়েন্স হাব আছে, ওইটা তো সব লেটেস্ট আর্টিকেল থাকে না। হ্যাঁ, যেটা হচ্ছে সায়েন্স হাব থেকে ওই ডাউনলোড দেয়া যায়। ওইটার একমাত্র হচ্ছে আপনার কোনো বন্ধু যদি ইউএসএ, ইউকে বা কানাডাতে পিএইচডি করে বা থাকে, তাদের অ্যাক্সেস থাকে আর কি। ইউনিভার্সিটির ইমেল আইডি থাকে, তো তারা অ্যাক্সেস থাকে এবং তারা এটা পায় যে কোনো জার্নালি। না, কেমিস্ট্রি এটা হবে রিসার্চ রিসার্চ এরিয়ার উপর, কি টাইটেলের উপর কাজ করতেছি, কিসের উপর কাজ করতেছি, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি হচ্ছে ল্যাবরেটরি কাজ করব না কেমিস্ট ল্যাব কাজ করবে। যেমন অনেক সায়েন্সের স্টুডেন্টও আছে যারা হচ্ছে বেশ সার্ভে টাইপের রিসার্চ করে, কোয়ান্টিটি টাইপের রিসার্চ করে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম এই হচ্ছে ল্যাব বেস কাজ করে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কারণ ল্যাব বেসের ইম্প্যাক্ট অনেক বেশি। হ্যাঁ, এই যাবৎকাল যত ভালো কিছু হয়েছে, আউটস্ট্যান্ডিং কিছু হয়েছে, সব হয়েছে কোয়ালিটেটিভ রিসার্চের ফলে এবং ল্যাব বেস কাজের আউটকামই। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট পার্ট পড়লেই পুরো আর্টিকেল সম্পর্কে একটা ধারণা হয়ে যায়, কারণ অ্যাবস্ট্রাক্ট পার্টটাই হচ্ছে পুরাটার আর্টিকেলের সামারি। তারপরে যদি ওইটা ইন্টারেস্ট হয়ে যায় তখন আমরা স্পেসিফিক ভাবে রেজাল্ট অ্যানালাইসিস করি যে আসলে সে এফটিআর এইভাবে করছে, সে এই ডাটা পাইছে। হ্যাঁ, how to find a researcher to assist him. হ্যাঁ, রিসার্চের জন্য এমএস বা এমএস এক্সেল বা এগুলা তো বেসিক বেসিক থিং, এগুলো তো জানতেই হবে, এগুলা ছাড়া তো লেখা হবেই না। এমএস ওয়ার্ড যত কিছু এগুলো জানতে হবে, মাইক্রোসফটের কাজগুলো। না, এটা ম্যান্ডেটরি না। যেমন আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম, আর্টিকেল ওইখানে দেখছি যে এক ভদ্রলোক সে ইংলিশে হচ্ছে অনার্স করছে, ইংলিশে মাস্টার্স করছে, সে পিএইচডি করছে কম্পিউটার সায়েন্সের উপরে, এবং সে এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর। বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, সে এই ব্যাকগ্রাউন্ডে, সে এই ব্যাকগ্রাউন্ডে তার রিসার্চ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে কেরিয়ার করতে হবে। কিন্তু কার যদি ক্যালিবার থাকে যে অন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করার, সে দে ক্যান ডু ইট। ইয়েস, ডেফিনেটলি। এন্ড বাইরের দেশের যত রিসার্চ হয় সবগুলো একটা ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম একটা ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটি কোলাবোরেটিভলি কাজ হয়, কোলাবোরেটিভলি কাজ করে। যেমন হচ্ছে আমার ম্যানচেস্টারে কাজ করি, কিন্তু কোনো একটা আমার কাজের কোনো একটা পার্ট করার জন্য আমার প্রফেসরের ভালো লিঙ্ক আপ আছে লিডসে। সো আমাকে হয়তো রিসার্চের কোনো একটা পার্টে 2 মাস বা 3 মাস লিডসে কাজ করতে হবে, ইউনিভার্সিটি অফ লিডসে। সো এই কোলাবোরেশন হয় প্রফেসর টু প্রফেসর, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি।
আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের আজকের সেশন এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটিরই হচ্ছে তার প্রফেসরের মানে ভালো ওয়েবসাইট থাকে এবং ওই ওয়েবসাইটে ইনফরমেশন দেখে যে সে কারেন্টলি কোন রিসার্চ নিয়ে কাজ করতেছে এবং সেই কার সাথে কোলাবোরেটিভলি কাজ করতেছে ইন ডিটেইলস থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ রাফি ভাই আজকে ইন্টারেক্টিভ সেশনটার জন্য। আমাদের যদিও আজকে শুধু ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রতিটা বিষয়ে আজকে রাফি ভাই যেগুলো উল্লেখ করলেন প্লেজিয়ারিজম জার্নাল সম্পর্কে আরো ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হবে। আমি আশা করছি আমাদের পার্টিসিপেন্টদের রিসার্চ একদম স্ক্র্যাচ থেকে পাবলিকেশন পর্যন্ত যত কিছু জানা দরকার তারা এই সেশনের মাধ্যমে আসলে একটা ধারণা পাবে এবং রিসার্চে আরো বেশি আগ্রহী হবে। রাফি ভাইয়া, আপনি আর কিছু অ্যাড করতে চাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। এমন একটা বোরিং ক্লাস সবাই অ্যাটেন্ড করার জন্য। আসলে রিসার্চ জিনিসটাই বোরিং, তারপরেও এই বোরিং এর মাধ্যমে যারা একটু ইন্টারেস্ট পায় তারা হচ্ছে খুবই ভালো। আর ইন ডেপথ প্রত্যেকটা টপিকস এর উপরই, যেমন কেউ কেউ জানতে চেয়েছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ, তো এটার উপরে একটা সেশনই থাকবে, বা প্লেজারিজমের উপরে নির্দিষ্ট সেশন থাকবে, পেপার কিভাবে পাবলিশ করতে হবে সেটার উপরও একটা স্পেসিফিক সেশন থাকবে, এবং রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হবে সেটার উপর সেশন থাকবে। আই থিঙ্ক ইন্ডিভিজুয়ালি সবাই প্রত্যেকটা টপিকের উপরে ইন ডেপথ আইডিয়া পাবে সবগুলা ক্লাসে যদি সবাই অ্যাটেন্ড করে এবং এবং বাংলাদেশ থেকে কেমিস্ট্রি রিলেটেড কোন রিসার্চ রিলেটেড নিজেকে কিভাবে, এটা হচ্ছে রেগুলার ওয়েবসাইট গুলো একটু ভিজিট করতে হবে। হ্যাঁ, যে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড কোন প্রফেসর কাজ করে, হ্যাঁ, তো ওয়েবসাইটে রিলেট করলে, এবং এখানকার একটা সুবিধা হচ্ছে এদেরকে মেইল সেন্ড করলে এবং মেইল যদি রেলিভেন্ট হয় রেসপন্স করে, হ্যাঁ, একটা ভালো সুবিধা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সঙ্গে আজকে এতক্ষণ যুক্ত থেকে এত ইন্টারেক্টিভ একটা সেশন নেওয়ার জন্য। আমরা আমাদের পরবর্তী সেশনের টাইমিং এবং ডেট সবাইকে মেইলের মাধ্যমে জানিয়ে দেব, আর ক্লাসের রেকর্ডিং গুলো সবাইকে ক্লাস শেষে প্রোভাইড করা হবে। রাফি ভাইকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। সামনেও আপনার আরো ক্লাস আছে, আমরা আশা করছি যে আপনার সঙ্গে আবারও যুক্ত হয়ে আমরা অনেক কিছুই জানতে পারবো রিসার্চ সম্পর্কে। ধন্যবাদ ভাইয়া। আমি সকল পার্টিসিপেন্টদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, টেকনিক্যাল টিমকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য। এর সাথে আমি আজকের সেশন এখানেই শেষ করছি। আশা করি আমাদের সকলের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।